সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার রিসালাত আলী, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। আশা করছি এই করোনা মহামারীর সময় তোমরা সবাই ঘরে আছো, বাসায় আছো, সুস্থ আছো। দীর্ঘ প্রায় 4 মাস পর তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ব্যষ্টিক অর্থনীতি এর 7ম অধ্যায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। করোনা মহামারীর আগে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম। তবুও আলোচনার শুরুতে আমরা প্রাথমিক ধারণা কিছু দিয়ে তারপর আমাদের মূল আলোচনায় ফিরে যাব। প্রথমে আমরা জেনে নেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা কি বুঝি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন একটি বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে, দ্রব্যের এককগুলো সমজাতীয় হবে, ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দাম থাকবে এবং সেই দামটি স্থির থাকবে। বাজারে নতুন কোনো ফার্ম অবাধে প্রবেশ করতে পারবে, আবার প্রস্থান করতে পারবে। বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পূর্ণ জ্ঞান থাকবে, অর্থাৎ উভয়ে সচেতন থাকবে। এইরকম বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা এক কথায় দেয়া সম্ভব নয়। অনেকগুলো বিশেষ বৈশিষ্ট্যের কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আলোচনা করছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো দ্রব্যের এককগুলো সমজাতীয়, অর্থাৎ প্রতিটি দ্রব্যের একক একই রকম হবে। একটি দ্রব্যের যতগুলো একক থাকবে সবগুলো একই রকম হবে। অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকতে হবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্রেতার সংখ্যা অসংখ্য হবে এবং বিক্রেতার সংখ্যাও অসংখ্য হবে। ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত করবে, অর্থাৎ ক্রেতা তার পণ্য ক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন দামে পণ্য ক্রয় করতে চাইবে, অন্যদিকে বিক্রেতা সর্বোচ্চ দামে পণ্যটি বিক্রি করতে চাইবে। উভয়ের মধ্যে দর কষাকষির মাধ্যমে একটি দাম নির্ধারিত হবে এবং সেই দামেই পণ্যটি ক্রয় বিক্রয় হবে, এবং যে দাম নির্ধারিত হবে সেই দামটি সাধারণত স্থির থাকে এবং সেই স্থির মূল্যেই বাজারে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পরিপূর্ণ জ্ঞান থাকে, অর্থাৎ উভয়ই পরিপূর্ণভাবে সচেতন থাকে। বাজারে নতুন ফার্ম অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে, অর্থাৎ যে কোনো ফার্ম নির্ধারিত দামে পণ্য উৎপাদনের জন্য নিয়োজিত হতে পারবে, আবার সে যদি বাজারে টিকতে না পারে তাহলে প্রস্থানও করতে পারবে, অর্থাৎ এক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা হস্তক্ষেপ থাকবে না। উপকরণের পূর্ণ গতিশীলতা থাকবে, অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলো পূর্ণ মাত্রায় গতিশীল হবে। এইসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের আলোকে আমরা একটা বিষয় এখানে তুলে ধরছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম স্থির থাকায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে পি সমান গড় আয় সমান প্রান্তিক আয় সমান চাহিদা, এটা ভূমি অক্ষের সমান্তরাল হয় এবং এই রেখাগুলো
পরস্পরের সাথে মিশে থাকে। অর্থাৎ দাম রেখা যেটি, সেটি গড় আয় রেখা, সেটি হলো প্রান্তিক আয় রেখা এবং সেটি হলো চাহিদা রেখা। এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরালে যায়, সোজাসুজি। আমরা চিত্রের মাধ্যমে দেখি। চিত্রে এই তো লম্ব অক্ষ, এই যে একটা ভূমি অক্ষ। ভূমি অক্ষে আমরা দেখালাম উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, এটা হলো মূল বিন্দু। লম্ব অক্ষে আমাদের দাম, খরচ এবং আয় বিবেচিত হলো। এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা হলো দাম সমান গড় আয় সমান প্রান্তিক আয় সমান ডি, অর্থাৎ দাম পি, গড় আয় এভারেজ রেভিনিউ, সংক্ষেপে এআর, প্রান্তিক আয় সংক্ষেপে এমআর বা মার্জিনাল রেভিনিউ ইকুয়াল ডি, পরস্পর সমান এবং তা ভূমি অক্ষের সমান্তরাল হয়। সেই অনুযায়ী দাম নির্ধারিত হয়। এখন আমরা আসি ভারসাম্যের শর্ত। যে কোনো বাজারে ভারসাম্যের দুটি শর্ত রয়েছে, তোমরা ইতিমধ্যেও ভারসাম্যের শর্ত সম্পর্কে জেনে থাকবে। প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ প্রান্তিক ব্যয় সমান প্রান্তিক আয়, যেটাকে আমরা বলতে পারি মার্জিনাল কস্ট এমসি সমান মার্জিনাল রেভিনিউ, অর্থাৎ প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখা পরস্পর সমান। এক্ষেত্রে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় রেখা পরস্পরকে ছেদ করবে বা পরস্পরকে স্পর্শ করতে হবে। পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত শর্ত হলো এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে ওঠে, অর্থাৎ এমসি রেখাটা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে এবং উপরের দিকে উঠে যাবে। এক্ষেত্রে এমসি রেখার ঢালটা নিশ্চিতভাবেই এমআর রেখার ঢালের তুলনায় বড় হবে। এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য যেমন রয়েছে তেমন দীর্ঘকালীন ভারসাম্য রয়েছে। আজকে আমরা শুধুমাত্র স্বল্পকালীন ভারসাম্য নিয়েই আলোচনা করব। পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে তিন ধরনের ভারসাম্য দেখা যায়, যেমন অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি সর্বনিম্নকরণ সাপেক্ষে ভারসাম্য। এই তিন ধরনের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিদ্যমান থাকে। আমরা এখন অস্বাভাবিক মুনাফা নিয়ে আলোচনা করব। লম্ব অক্ষ আঁকলাম, ভূমি অক্ষ আঁকলাম। ভূমি অক্ষে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, যেটাকে আমরা কিউ দ্বারা নির্দিষ্ট করছি। মূল বিন্দু 0 এবং লম্ব অক্ষে দাম পি, খরচ সি এবং আয় আর। এই তিনটা জিনিসই আমরা লম্ব অক্ষে দেখাবো। আমরা এখন পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর ইকুয়াল ডি এই রেখাটা অঙ্কন করছি, যে রেখাটা তোমরা একটু আগে জেনেছ যে ভূমি অক্ষের সমান্তরাল হয়। এর কারণ হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম স্থির। এই যে একটা বাঁকানো রেখা দেখতে পাচ্ছ, এই রেখাটার নাম হলো এমসি রেখা। এই এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, অর্থাৎ এক্ষেত্রে দেখো ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত এমসি সমান এমআর পালিত হয়েছে ই বিন্দুতে এবং পর্যাপ্ত শর্ত পালিত হয়েছে, কেননা এমসি রেখার ঢালটা এমআর রেখার ঢালের তুলনায় বড়। এমসি রেখার ঢালটা এই ক্ষেত্রে ধনাত্মক, কিন্তু এমআর রেখার ঢালটা 0, তাহলে শূন্যের চেয়ে ধনাত্মক মান নিশ্চয়ই বড়। সুতরাং এমসি রেখা এমআর রেখার ঢালের তুলনায় এমসি রেখার ঢালটা বেশি, অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত উভয় শর্তই পালিত হয়েছে। আমি আবার বলছি, ই বিন্দুতে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠায়। ই বিন্দুতে ভারসাম্যের
প্রয়োজনীয় এবং পর্যাপ্ত উভয় শর্তই পালিত হয়েছে। কেননা ই বিন্দুতে এমসি এবং এমআর পরস্পর সমান এবং ই বিন্দুতে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের তুলনায় বেশি, কাজেই আমাদের ভারসাম্য বিন্দু হলো ই। এই বিন্দু বরাবর আমরা দাম পেয়ে গেলাম ও P0 এবং উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ পেয়ে গেলাম ও Q0। এখন আমরা গড় খরচ রেখা আঁকছি। এসি রেখা, অ্যাভারেজ কস্ট বা গড় খরচ রেখা। এই রেখাটি দেখো উৎপাদনের পরিমাণ ও Q0 এই বরাবর অর্থাৎ উৎপাদন স্তর বরাবর এসি রেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ উৎপাদন স্তর বরাবর আমরা গড় খরচ পেয়েছি এফ Q0। তাহলে আমরা গড় আয় পেয়েছি ই Q0, উৎপাদন স্তর বরাবর গড় আয় পেয়েছি ই Q0 এবং গড় খরচ পেয়েছি এফ Q0। এক্ষেত্রে এর সোজাসুজি লম্ব অক্ষ বরাবর একটি রেখা দিলাম, যে রেখাকে আমরা P1 দ্বারা প্রকাশ করেছি। এখানে দেখো চিত্রে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ ও Q0 এবং দ্রব্যের দাম ও P0 বা ই Q0, ও P0 এবং ই Q0 সমপরিমাণ সমান, কারণ এটা একটা চতুর্ভুজ। যদি হয় ও P0 ই Q0 একটি চতুর্ভুজ হলে ও P0 যে দূরত্ব ই Q0 সমান দূরত্ব, এবং গড় ব্যয় এসি সমান এফ Q0 অথবা ও P0 সমান দূরত্ব, কাজে আমরা বলতে পারি এফ Q0 অথবা ও P1। চিত্র হতে আমরা অস্বাভাবিক মুনাফা নির্ণয় করব। মুনাফা হয় সাধারণত আয় এবং ব্যয়ের পার্থক্য থেকে। এখানে আমরা আয় নির্ণয় করব। আমরা জানি আয় বের হয় হলো যখন কোনো দ্রব্যের উৎপাদন বা বিক্রয়ের পরিমাণকে দ্রব্যের দাম দ্বারা গুণ করা হয়, তখন আমরা মোট আয় পাই। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দাম হলো ও P0 এবং উৎপাদনের পরিমাণ ও Q0। ও P0 এবং ও Q0 গুণ করলে আমরা পুরো ক্ষেত্রফলটা পাই, কেননা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা পাই ক্ষেত্রফল, অর্থাৎ ও P0 ই Q0 এই পুরো ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি মোট আয়। মোট ব্যয় টোটাল কস্ট বের করতে হলে আমাদের গড় খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করতে হবে। এক্ষেত্রে গড় খরচ হলো এফ Q0 অথবা ও P1 এবং উৎপাদনের পরিমাণ ও Q0। ও Q0 এবং ও P1 গুণ করলেই আমরা মোট ব্যয় বা টিসি পাবো। তাহলে এক্ষেত্রে আমরা মোট খরচ পাচ্ছি ও P1 এফ Q0। মোট আয় এবং মোট ব্যয় পেয়েছি, সুতরাং আমাদের মুনাফা বের করা খুবই সহজ। আয় থেকে ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় সেটাই হলো মুনাফা, আর অর্থনীতিতে মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা মোট আয় পেলাম ও P0 ই Q0 এবং মোট ব্যয় পেলাম ও P1 এফ Q0। এই দুটা বিয়োগফল আমরা পাই P1 P0 ই এফ, অর্থাৎ এই ছোট একটি আয়তক্ষেত্র এইটুকুই হলো আমাদের অস্বাভাবিক মুনাফা। এক্ষেত্রে গড় আয় রেখা অর্থাৎ এসি রেখা দাম রেখার চেয়ে নিচে অবস্থান করায় অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে। দাম রেখা যদি দাম রেখার চেয়ে এসি রেখা উপরে অবস্থান করত তাহলে ক্ষতি হতো, এবং দাম রেখা বরাবর অবস্থান করলে স্বাভাবিক মুনাফা হয়। আমরা বাকি চিত্রগুলোতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা এখন আলোচনা করছি স্বাভাবিক মুনাফা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ লম্ব অক্ষ আঁকিয়েছি, এরপর হলো ভূমি অক্ষ, ভূমি অক্ষে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ, এরপর আগের মতোই মূলবিন্দু 0, তারপর হলো লম্ব অক্ষে দাম P, খরচ C
এবং আয় আর দেখানো হয়েছে। তারপর আমরা যথারীতি দাম, গড়ায়, প্রান্তিকায় এবং চাহিদা রেখা, এই রেখাটা অঙ্কন করলাম। এরপর আমরা এমসি রেখা আঁকলাম, যে রেখাটা নিচের দিক থেকে ছেদ করে, এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, এমসি রেখা। এই রেখাতে এমসি এবং এমআর রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুই ভারসাম্য বিন্দু, কারণ এখানে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত উভয় শর্তই পালিত হয়েছে। এই বরাবর আমরা দাম পেয়েছি ও P0 এবং উৎপাদনের পরিমাণ পেয়েছি ও Q0। এক্ষেত্রে দেখো আমরা এখন এভারেজ কস্ট রেখা অঙ্কন করেছি, যে রেখাটি দাম রেখার সমান হয়েছে, অর্থাৎ দাম যে পরিমাণ, এভারেজ কস্ট সেই একই পরিমাণ। ফলশ্রুতিতে এখানে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ ও Q0 এবং দাম ও P0 বা EQ0, গড় ব্যয় ও P0 বা EQ0। তাহলে আমাদের মোট আয় TR সমান দাম ও P0 গুণ উৎপাদনের পরিমাণ ও Q0, গুণ করলে আমরা পাচ্ছি ও P0 EQ0। এবং মোট ব্যয়, ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের গড় ব্যয় ইনটু উৎপাদনের পরিমাণ গুণ করতে হবে। এক্ষেত্রে গড় ব্যয় হলো EQ0 অথবা OP0 এবং উৎপাদনের পরিমাণ OQ0, তাহলে গুণ করলে পাচ্ছি OP0 EQ0। এক্ষেত্রে স্বাভাবিক মুনাফা পাই সমান হবে OP0 EQ0, অর্থাৎ মোট আয় সমান মোট ব্যয় OP0 EQ0 মাইনাস OP0 EQ0, অর্থাৎ এক্ষেত্রে মোট আয় এবং ব্যয় পরস্পর সমান হয় স্বাভাবিক মুনাফা, বা স্বাভাবিক মুনাফা হচ্ছে 0। অর্থাৎ আয় ব্যয় সমান হয় মুনাফার পরিমাণ আমরা পেয়েছি 0। অর্থনীতিতে শূন্য মুনাফাকে স্বাভাবিক মুনাফা বলা হয়। আমরা এখন ক্ষতি সর্বনিম্নকরণ সাপেক্ষে ভারসাম্য আলোচনা করব। এ সম্পর্কে আলোচনার আগে আমাদের দুটি বিষয় সম্পর্কে জানা আবশ্যক। একটি হচ্ছে স্থির খরচ এবং অন্যটি হচ্ছে পরিবর্তনশীল খরচ। আমরা জানি উৎপাদনকারীকে দু ধরনের খরচ বহন করতে হয়, একটি হলো স্থির খরচ, একটি হলো পরিবর্তনশীল খরচ। স্থির খরচ হলো উৎপাদন খরচের সেই অংশ যা উৎপাদনকারী স্বল্পকাল বা দীর্ঘকাল কোনো কালেই পরিবর্তন করতে পারে না, অর্থাৎ যে খরচ উৎপাদন করলে বা না করলে উৎপাদনকারীকে বহন করতে হয় তাকে বলা হয় স্থির খরচ। উৎপাদন করলেও যে খরচ হবে, উৎপাদন না করলেও সেই একই পরিমাণ খরচ হবে, সেই খরচকে বলা হয় স্থির খরচ। অন্যদিকে পরিবর্তনশীল খরচ হলো সেই খরচ যা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে খরচের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ কম হলে খরচের পরিমাণ কম হয়। তাহলে আমরা দেখি চিত্রে লম্ব অক্ষ, ভূমি অক্ষ। ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ কিউ, মূলবিন্দু 0, লম্ব অক্ষে দাম, খরচ এবং আয়। যথারীতি আগের মতোই P ইকুয়াল A, R ইকুয়াল M, R ইকুয়াল D রেখাটি অঙ্কন করলাম। এরপর আমরা MC রেখা অঙ্কন করেছি, যে রেখাটি MR রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে, পরস্পর E বিন্দুতে ছেদ করেছে, তাই E বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এই বিন্দু বরাবর ভারসাম্য দাম পেয়েছি P0, উৎপাদনের পরিমাণ পেয়েছি Q0 এবং উৎপাদনের গড় খরচ, অর্থাৎ OQ0 স্তরে উৎপাদন করতে গড় খরচ হয়েছে GQ0, অর্থাৎ GQ0 পরিমাণ গড় খরচ হয়েছে যা OP2 এর সমান, অর্থাৎ গড় খরচ OP2 সমান GQ0।
আমরা এক্ষেত্রে এঁকেছি এভিসি অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, যেটাকে আমরা গড় পরিবর্তনশীল খরচ হিসেবে বলি। সেটা আমরা পেয়েছি ও কিউ জিরো উৎপাদন স্তরে গড় পরিবর্তনশীল খরচ পেয়েছি এফ কিউ জিরো, বা এটাকে আমরা বলতে পারি ও পি ওয়ান। এক্ষেত্রে চিত্র হতে দেখা যাচ্ছে গড় পরিবর্তনশীল খরচ হলো এফ কিউ জিরো এবং গড় স্থির খরচ হচ্ছে জি এফ। এই দুটোর সমন্বিত যোগফল হচ্ছে জি কিউ জিরো, অর্থাৎ গড় খরচ এসি সমান এভিসি প্লাস এএফসি। এখানে আমরা দেখি উৎপাদনের বা বিক্রয়ের পরিমাণ ও কিউ জিরো, দ্রব্যের দাম ও পি জিরো এবং গড় ব্যয় ও পি টু বা জি কিউ জিরো। গড় পরিবর্তনীয় ব্যয় ও পি ওয়ান বা এফ কিউ জিরো, গড় স্থির ব্যয় জি এফ, এটাকে আমরা পি ওয়ান পি টু বলতে পারি। মোট পরিবর্তনীয় খরচ হবে গড় পরিবর্তনীয় খরচ অর্থাৎ এফ কিউ নট, এটাকে ও কিউ নট দ্বারা গুণ করলে আমরা পাবো হলো ও পি ওয়ান এফ কিউ নট, এই ক্ষেত্রফলটা পাবো। এবং মোট স্থির খরচ আমরা পাবো হলো জি এফ কে উৎপাদন স্তর ও কিউ জিরো দ্বারা গুণ করলে পাবো পি ওয়ান পি টু জি এফ। ক্ষতি সর্বনিম্নকরণ কিভাবে নির্ণয় করব? এক্ষেত্রে মোট আয় টি আর আগে বের করি। মোট আয় হলো দাম, এক্ষেত্রে ও পি জিরো এবং উৎপাদনের পরিমাণ হলো ও কিউ জিরো, এই দুটো গুণ করলে পাওয়া যাচ্ছে হলো ও পি জিরো ই কিউ জিরো। এবং মোট ব্যয় টিসি বা মোট খরচ টিসি, এক্ষেত্রে আমরা পাবো হলো ও পি টু এবং ও কিউ জিরো গুণ করব, অর্থাৎ গড় খরচ এবং উৎপাদনের পরিমাণকে গুণ করলে আমরা পাবো হলো মোট খরচ ও পি টু জি কিউ জিরো। এখন দেখো উৎপাদনকারী ক্ষতি হচ্ছে, উৎপাদনকারী যদি উৎপাদন না করত তাহলে তার ক্ষতি হতো হলো স্থির খরচের পুরো অংশ, অর্থাৎ সে উৎপাদন না করলে তাকে স্থির খরচের পুরোটাই বহন করতে হতো। পি ওয়ান পি টু জি এফ এই পরিমাণ পুরোটা বহন করতে হতো, যেটা স্থির খরচের সমান। অন্যদিকে সে যদি উৎপাদন করে তাহলে তার স্থির খরচের একটি অংশ উঠে আসে। এক্ষেত্রে তার ক্ষতি হয় পি জিরো পি টু জিই, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হবে ও পি জিরো ই কিউ জিরো মাইনাস ও পি টু জি কিউ জিরো, বিয়োগ করলে পাওয়া যায় পি জিরো পি টু জি ই। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদন না করলে তার যে ক্ষতি হয় পি ওয়ান পি টু জি এফ, এবং উৎপাদন করলে তার ক্ষতি হয় পি জিরো পি টু জিই। এক্ষেত্রে তার ক্ষতির পরিমাণটা উৎপাদন করলে সর্বনিম্ন হয়, অর্থাৎ উৎপাদন করলে তার ক্ষতিটা সর্বনিম্ন হবে। সুতরাং উৎপাদনকারী ক্ষতি সর্বনিম্নকরণ সাপেক্ষে তার উৎপাদন চালিয়ে যাবে, অর্থাৎ ক্ষতি সর্বনিম্নকরণ সাপেক্ষে উৎপাদন চালিয়ে যাওয়াই যুক্তিযুক্ত। এক্ষেত্রে দেখো পি ইজ গ্রেটার দেন এভিসি শর্ত পালিত হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে দামটা, দ্রব্যের দাম ও পি জিরো, এটা ও ভি এভিসি অর্থাৎ গড় পরিবর্তনীয় খরচ এর তুলনায় বেশি। এভিসি এখানে এফ কিউ জিরো আর দাম হলো ও পি জিরো, বা এক্ষেত্রে দাম আমরা বলতে পারি ই কিউ জিরো এবং এভিসি হলো এফ কিউ জিরো। এক্ষেত্রে দামটা এভিসির চেয়ে ই এফ পরিমাণ বেশি থাকায় উৎপাদনকারী যদি তার উৎপাদন কাজ পরিচালনা করে বা চালিয়ে যায় তাহলে তার ক্ষতিটা কম হবে, কিন্তু উৎপাদন বন্ধ করে দিলে তাকে বা উৎপাদনকারীকে তার স্থির খরচের পুরো অংশ অর্থাৎ পি ওয়ান পি টু জি এফ এই পুরো অংশটুকু তাকে বহন করতে হতো। সুতরাং আমরা বুঝতে পারলাম উৎপাদনকারী যদি এই অবস্থায় উৎপাদন চালিয়ে যায় তাহলে তার ক্ষতি সর্বনিম্ন হবে, বিধায় সে উৎপাদন চালিয়ে যাওয়াই তার জন্য যুক্তিযুক্ত হবে। ধন্যবাদ সবাইকে।
পরবর্তীতে আবারও দেখা হবে। খুদা হাফেজ।